নাহার হাসি থামিয়ে মুখোমুখি হলো জামা বেগমের। চোখে এক অদ্ভুত আলো ফুটে উঠল, যেন তার চোখের ভাষায় কথা বলছে। কে আমি? অদ্ভুত প্রশ্ন। ধীরে ধীরে বলে উঠল নাহার। জামা বেগমের পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। কাপা কাপা গলায় জামা বেগম বললেন। নাহার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। জামা বেগমের চারপাশে পায়চারি করতে করতে বলল, আমরা সবসময় সবকিছু জানি না, মানুষের মুখোশের আড়ালে অনেক কিছু লুকিয়ে থাকে। জামা বেগমের শ্বাসকষ্ট শুরু হলো। নাহারের মুখে আবারও সেই রহস্যময় হাসি ফুটে উঠল। তুমি আমাকে চিনতে পারছো না জেমু? দেখি ভালো করে, আমাকে দেখো, আমার চোখের দিকে তাকাও। জামা বেগম এবার ভয়ে পেছনের দিকে সরে গেলেন। নাহার হেসে উঠল। জামা বেগম ভয়ে জমে গেলেন, যেন তার সামনে যে মেয়ে সে কোনো মানুষ নয়, এক ভয়ঙ্কর রহস্য। পাশের টেবিল থেকে একটা ফুলদানি নিয়ে তিনি আঘাত করলেন নাহারকে। সবাই ছুটে এসেছে জামা বেগমের ঘরে। পাগলামো শুরু করেছেন তিনি। আয়েশা বেগম নাহারের মাথায় ওড়না চেপে ধরেছেন, রক্ত পড়ছে সেখান থেকে। আদ্রি তো ব্যস্ত হয়ে পড়েছে জামা বেগমকে সামলাতে। জুনায়েদ সাহেব অস্থির হয়ে ডাক্তারকে কল করেছে, আরেকবার নাহারের কাছে এসে ঠিক কি আছে কিনা জিজ্ঞেস করছে। খুব একটা কেটে না যাওয়ার কারণে নাহার সবাইকে ব্যস্ত হতে বারণ করলো। তার সম্পূর্ণ দৃষ্টি জামা বেগমের দিকে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি, যেটা আদ্রিতের নজর এড়ায়নি। নাহারকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন আয়েশা বেগম। ড্রয়িং রুমে এসে কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিলেন। আরজুর সাথেই বাইরে গিয়েছিল সিনো। বাড়িতে ঢুকেই নাহারের অবস্থা দেখে আঁতকে উঠল সে। নাহার নিজের কাছে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে জানালো তার তেমন কিছুই হয়নি। কিন্তু সিনো মানতে নারাজ, প্রায় পাগলামোই শুরু করেছে সে। সকলেই হতবাক হয়ে দেখছে স্বল্পভাষী শান্ত বাচ্চা ছেলেটার বোনের জন্য অস্থিরতা। নাহার কোনোভাবেই সামলে নিল তাকে। তোমাকে কতবার বললাম ওর ঘরে যাওয়ার দরকার নেই, এখন দেখলে কি হলো, কিভাবে কাটলো। আয়েশা বেগমের কণ্ঠে রাগ স্পষ্ট। নাহার হেসে বলল, তেমন কিছু না আন্টি, ভুল আমারই ছিল, পড়ে গিয়েছিলাম। আয়েশা বেগমকে দেখে মনে হলো তিনি নাহারের কথা মোটেও বিশ্বাস করেননি। পড়ে গিয়ে এমন ক্ষত কিভাবে হয়? তিনি আরো কিছু বলবেন তার আগেই সেখানে হন্তদন্ত পায় ছুটে এলেন জুনায়েদ সাহেব। অস্থির হয়ে বললেন তিনি। নাহার ভ্রু কুঁচকে ফেলল, তারপর বলল, এতটুকু ক্ষতর জন্য কেউ হসপিটালে যায়? নাহারের বেশ ভালোই লাগছে তার জন্য সকলের এত অস্থিরতা। কেমন যেন সুখ সুখ লাগছে তার। তার বাবা মা নিশ্চয়ই এমনই করতো। বাবা শব্দটা ভাবনায় আসতে গা গুলিয়ে উঠল তার। কোনো রকম ঘরে চলে এলো। ওয়াশরুমে ঢুকে একের পর এক মুখে পানির ঝাপটা দিতে শুরু করলো। এখনো সে জুনায়েদ সাহেব আর আয়েশা বেগমকে আঙ্কেল আন্টি সম্বোধন করে। অবশ্য তারা কিছু বলেনি, কিন্তু তার তো উচিত তাদেরকে ডাকা। নিজের অতীতের জন্য সে শ্বশুর শাশুড়িকে কেন সে সম্মান দিচ্ছে না? জিয়ানের গাড়ি শহরের মাঝামাঝি যেতে শুরু করেছে। আশেপাশের গ্রাম্য পরিবেশ আরোহীর মনকে বেশ শান্ত করে তুলছে। তবে তার চোখের ভাষা আর চেহারার অস্থিরতা স্পষ্ট বুঝতে পারল জিয়ান। সে এবার গম্ভীর গলায় জিজ্ঞেস করল। আরোহী এক মুহূর্ত চুপ করে থেকেই বলল, জিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল বোনের দিকে। আরোহী মাথা নাড়ল। জিয়ান বিষয়টা গুরুত্ব না দিয়ে আবারও গাড়ির দিকে মনোযোগ দিল। কিছুক্ষণ পর তারা গন্তব্যে পৌঁছে গেল। বিশাল এক ব্যবসায়িক ভবনের সামনেই গাড়ি থামল। তাদের কোম্পানির একটা শাখা তৈরি হয়েছে এখানে। জিয়ান আর আরোহী একসাথে এই গাড়ি থেকে নামলো। সামনের দরজা দিয়ে ঢুকতে জিয়ান তার ছোট বোনকে বলল। আরোহী মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু তার মন যেন কোথাও হারিয়ে গেছে। চারপাশের লোকজন আর পরিবেশ দেখে তার স্মৃতিতে ভেসে উঠতে শুরু করলো কিছু অস্পষ্ট ছবি। বুকটা ধক করে উঠল, যেন তার ভেতরে কিছু একটা ফেটে পড়তে চাইছে। সে ধীরে ধীরে চারপাশে তাকিয়ে দেখল। ভেতরের অফিস কক্ষ থেকে জিয়ান ফিরে এলো। দরজার কাছে দাঁড়িয়ে থাকা আরোহীকে দেখে তার মনে হলো কিছু একটা বদলেছে। বোনের মুখে অদ্ভুত এক আশার আলো ফুটে উঠেছে। জিয়ান কিচ্ছু বলল না, শুধু আরোহীর হাত ধরে গাড়ির দিকে নিয়ে গেল। গাড়িতে বসার পর তার মুখে এক ভয়ানক স্থিরতা ফুটে উঠল। মনে হচ্ছিল এই সামান্য কথোপকথনেও কিছু গভীর ভাবনা কাজ করছে তার মধ্যে। গাড়ি ছুটে চলল শহরের বাইরের দিকে। আরোহী তখনও বাইরের দিকে তাকিয়ে ভাবছে। মনটা কেমন ভারী হয়ে আছে তার। সেই লোকটা কে হতে পারে, আর তার চেহারাটা এত পরিচিত লাগার কারণই বা কি? হঠাৎই রাস্তার কোনো এক পুরনো বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়
আরোহী গাড়ির জানলা দিয়ে তাকিয়ে চমকে উঠল। সে বাড়িটা তার স্মৃতির সাথে মিলে যাচ্ছে সবকিছু। বলে উঠল আরোহী। জিয়ান দ্রুত গাড়ি থামালো। আরোহী তাড়াতাড়ি বলল। জিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল। আরোহী চোখে যেন আশা ও বিস্ময় বিস্তৃত। জিয়ান গাড়ি থেকে নেমে আরোহীকে নিয়ে বাড়ির সামনে গেল। সন্ধ্যা নেমেছে। নাহার রান্নাঘরে আয়েশা বেগমের সাথে। তখনই বাড়িতে ফিরে এলো আদ্রিত। সকালেই বেরিয়েছে, মাত্রই ফিরল। আরজু ও সাথে। সে এখানেই থাকে। আদ্রিতকে যতটা ভালোবাসে আয়েশা বেগম আর জুনায়েদ সাহেব, ঠিক ততটাই আরজুকে। এই দিন ছেলেটা মনে হয় যেন এখন তাদের দ্বিতীয় সন্তান। আয়েশা বেগম নানা অজুহাতেই নাহারকে ঘরে পাঠালো। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতেই ঘরে ঢুকলো নাহার। আদ্রিত বেরিয়েছে ওয়াশরুম থেকে টাওয়াল পরে। ক্লান্ত থাকায় বাড়িতে সে আগে ফ্রেশ হয়ে নিয়েছে। নাহারের কিছুটা অস্বস্তি হলো, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আদ্রিত জামা কাপড় পরে সোফায় বসলো। গম্ভীর দেখাচ্ছে তাকে। তার মাথা জুড়ে এখনো নাহারের সেই ঠোঁটের কোণে লেগে থাকা হাসি মুখটাই ভাসছে। মেয়েটা যেন তার জীবনে এক অচেনা রহস্য নিয়ে এসেছে। কিছু একটা আছে যা তাকে অস্থির করছে। নাহারের উপস্থিতি টের পায়নি সে। নাহার নিজেই জানান দিল। আদ্রিতের মনে হলো এসব চিন্তা এখন ছেড়ে ফেলা উচিত। বেকার এসব ভাবনা। মুখে হাসি ফুটে নাহারকে পাশে বসালো। আদ্রিকর ত্বকে স্নিগ্ধ লাগছে। ঘোর লেগে যাচ্ছে নাহারের। এক দৃষ্টিতেই তাকিয়ে আছে সে। আদ্রিত যেন পড়ে ফেললো নাহারের চোখের ভাষা। আরেকটু কাছে বসে হেসে বলল। ডুবেই গেলে শেষমেশ আদ্রিতের প্রেম পুকুরে। জিয়ান আর আরোহীকে দেখে বোঝা যাচ্ছে বেশ আশ্চর্য তারা। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। জিয়ানের মুখের হাসি ফুটে উঠলে সে উৎফুল্ল কণ্ঠে বলল। চমকে উঠল হেলেনা বেগম। চোখ গোল গোল করে দেখলো দুজনকে। দরজার সামনে থেকে কিছুটা পিছিয়ে গেলেন তিনি। জিয়ানকে দেখে মনে হলো তার চিনতে একটু অসুবিধা হয়নি। সে আরো এগিয়ে এলো। কিছুটা কেঁপে উঠলেন হেলেনা বেগম। আরোহী কিছু বুঝতে পারছে না। সে অবাক হয়ে দেখছে তার ভাইকে। হেলেনা বেগম নিজেকে সামলে নিয়ে বলল। কে তুমি? জিয়ানের মুখ থেকে ক্ষণিকের জন্য হাসি সরে গেল। পর মুহূর্তে আবারও তা দেখা গেল। 18 বছর পর নিশ্চয়ই চেনার কথা নয়। জিয়ান ভাবতেও পারেনি এভাবে দেখা হবে। সমস্ত সম্পর্ক শেষ করে 18 বছর আগেই তো তারা আলাদা হয়ে গেছিল। কিন্তু জিয়ানের একটুও চিনতে অসুবিধা হয়নি হেলেনা বেগমকে। মুখে বয়সের ছাপ থাকলেও জিয়ানের নজরে যেন আগের হেলেনা বেগমই আছে। থমকালেন হেলেনা বেগম। ততক্ষণে জুবায়ের সাহেবও ঘর থেকে বেরিয়ে এসেছেন। তিনি গলা উঁচিয়ে জিজ্ঞেস করলেন। কে এসেছে? গলার স্বর যেন হারিয়ে গেছে হেলেনা বেগমের। তিনি কোনো কথা বলতে পারলেন না। জুবায়ের সাহেব এবার দরজায় কাছে এলেন। দুটো ছেলে মেয়েকে দেখে তিনি কিছুটা অবাক হলেন। এগিয়ে এসে জিজ্ঞেস করলেন। কে তোমরা? হেলেনা বেগমের মতোই জুবায়ের সাহেবেরও অবস্থা হলো। আরোই এতক্ষণে যেন চিনতে পারলো তাদের। চকচক করে উঠল তার চোখ। দুম করে এসে বলে ফেলল। জিয়ানের কানে তীরের মতো গিয়ে লাগলো কথাটা। ভেতর থেকে কেঁপে উঠল সে। হেলেনা বেগম চিৎকার করে বললেন। কারা তোমরা? চলে যাও এখান থেকে। কারো আপু নেই এখানে। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে দরজায় ঠাস করে বন্ধ করে দিলেন। মুখের উপর এভাবে দরজা বন্ধ হয়ে যাওয়ায় হুঁশ ফিরল জিয়ানের। মনে হলো এবার সত্যিই আশার আলো ফুটে উঠল। দরজায় করাঘাত করলো সে। নিজের উপরেই রাগ হচ্ছে। কিভাবে সে ভুলে গেল দাদিমা দাদু ভাইয়ের কথা। সব জায়গায় তন্ন তন্ন করে ফেলেছে, কোথাও বাদ রাখেনি। তাহলে এই মানুষগুলোর কথা তার মাথায় এলো না কেন? হেলেনা বেগমকে ধরে এই সোফায় বসালেন জুবায়ের সাহেব। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়েছে তার। এখনো দরজা ধাক্কানোর শব্দ হচ্ছে। কোনোভাবে হেলেনা বেগম একটা নাম্বারে ডায়াল করলেন। পরপর দুবার কল না ধরার পর আবারও দিলেন। এবার রিসিভ হলো না। হেলেনা বেগম উত্তেজিত কণ্ঠে বললেন। আবারও সেই তিক্ত স্মৃতি ফিরে আসছে। কল কেটে দিলেন। সময় কিছুটা চলে গেল, কিন্তু দরজার ওপার থেকে এখনো শব্দ আসছে। প্রতিবেশীর ভিড় জমে গেছে। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে জিয়ান দরজার এপার থেকেই গলা উঁচিয়ে বলল। দরজার সামনে এসে দাঁড়িয়েছেন হেলেনা বেগম। একটা গাড়ি সাই করে চলে যাওয়ার শব্দ হলো। নিশ্চিন্ত হওয়ার জন্য দরজা খুললেন তিনি। না, কেউ নেই, চলে গেছে। কিন্তু তিনি আশ্বস্ত হতে পারলেন না। জুবায়ের সাহেবের অবস্থাও তার মতো। জুবায়ের সাহেবকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন হেলেনা বেগম। কানে এখনো ফোন চেপে ধরে আছে নাহার। বোঝার চেষ্টা করছে, মাত্র সে কি শুনতে পেল। বোঝার পরই মনে হলো তার শরীর খানিকটা দুলে উঠল। আদ্রিত সাথে থাকার কারণে সেটা টের পেল। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো।
কি হয়েছে? না কিন্তু নাহার নির্বাক, মুখ শক্ত, তার চোখ দুটোই মিশ্রণ প্রতিক্রিয়া। আদ্রিত নিজের কাছে টেনে নিল তাকে। তার বক্ষস্থলে গুটিসুটি হয়ে গেল নাহার। শরীরে মনে হচ্ছে বিন্দুমাত্র শক্তি নেই। নাহারের সামনেই বসে অপেক্ষা করলো। আদ্রিত বুঝলো কিছু হয়েছে। সময় দিল সে নাহারকে নিজেকে সামলে নিতে। কিছু সময় পর আদ্রিত বুকের কাছে ভেজা অনুভব করলো। কেঁপে কেঁপে উঠছে নাহারের শরীর। মেয়েটা কি কাঁদছে? মাথায় হাত রাখলো সে। না, মেয়েটা শান্ত হচ্ছে না। আদ্রিতের অস্থিরতা ক্রমশই বাড়ছে। এরকম দুর্বল নাহারকে তো সে কখনো দেখেনি। সম্পূর্ণ অপরিচিত রূপে যেন আবিষ্কার করলো আজ। মুখ ফুটে বলছেও না কারণ কি। বুক থেকে নাহারকে তুললো আদ্রিত। মুখটা লাল টুকটুকে হয়ে গেছে, চোখ থেকে এখনো পানি পড়ছে। দুহাতে নাহারের মুখটা নিজের মুখের কাছে নিয়ে এলো সে। অতঃপর চোখের পানি মুছিয়ে দিল। এতদিনে মেয়েটাকে ভালোভাবেই চিনেছে সে। নিজের কষ্ট কখনোই কাউকে বলবে না। ভেতর থেকে দুমড়ে মুচড়ে গেলেও এই যে এখন কান্না করলো, কিন্তু বলল না কারণ কি। বারান্দায় নাহারকে নিয়ে গিয়ে বসলো আদ্রিত। আবারও তার বুকেই মাথা রাখলো নাহার। দৃষ্টি স্থির করলো দূরাকাশের উজ্জ্বল চাঁদের পানে তাকিয়ে। আপনাকে একটা গল্প শোনাই মিস্টার মাহমুদ। ভীষণ করুণ কণ্ঠস্বর। আদ্রিতের বুকে যেন সজোরে কেউ আঘাত করলো। সে বলল, বলো। গভীর শ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়াস চালালো নাহার। অতঃপর বলল, বছর 26 আগে একটা মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা যায় তার মা। মেয়েটি সকলের নয়নের মনি হওয়ার বদলে হয়ে গেল অপয়া। বাচ্চা মেয়েটাকে সবাই দোষারোপ করলো তার মায়ের মৃত্যুর। এত কিছুর মধ্যে মেয়েটির দায়িত্ব নিল তার চাচা চাচি। সবাই যেন গাঝারা হয়ে গেল, কিন্তু সুখ কি আর মেয়েটাকে ধরা দিল? 8 বছর চলল তার উপর নির্মম অত্যাচার। কারণ কি জানেন মিস্টার মাহমুদ? না। মেয়েটা ছিল বিশাল সম্পত্তির মালিক। তার জন্মের আগেই তার নামে দিয়েছিল দাদাজান। ফলস্বরূপ সকলের লালসার বস্তু হয়ে উঠল সে। চাচা তো 2 ভাই বোন ছিল, তাদের চোখের মনি ছিল মেয়েটা। সব সময় চেষ্টা করত আগলে রাখার। চাচা চাচির নির্মম অত্যাচার থেকে বাঁচতে বড় চাচাতো ভাই মেয়েটাকে বের করে দিল বাড়ি থেকে। 8 বছরের ছোট মেয়েটা রাস্তায় রাস্তায় ঘোরা শুরু করলো। 2 দিন ফুটপাতেই ছিল। সঙ্গে ছিল মায়ের একটা ডায়েরি, আগলে রেখেছিল সে। কথা বলতে বলতে প্রায় শুকিয়ে গেছে নাহারের চোখের পানি। আর কান্না আসছে না, বরং চোখে মুখে কাঠিন্যতার প্রকাশ হচ্ছে। আদ্রিত জিজ্ঞেস করলো, তারপর? রাস্তায় ঘুমিয়ে থাকা অবস্থায় তার সামনে এসে থামলো একটা অটো। ভয়ে জড়সড় হয়ে বসেছিল সে, কিন্তু অটো থেকে 2 মানুষ বের হয়েই তার সামনে বসলো। মহিলাটি বুকে আগলে নিল, তাকে নিয়ে গেল নিজের সাথে। পরে মেয়েটি জানতে পারলো এরা তার ছোট দাদা দাদি। সময় কাটলো, ধীরে ধীরে বড় হলো সে। আদর যত্ন কোনো ত্রুটি ছিল না। সেদিন যদি তারা মেয়েটাকে নিজেদের সাথে না নিয়ে আসতো, তাহলে হয়তো রাস্তার কুকুর শিয়ালের খোরাক হতো মেয়েটা। আজও অজানা তারা তার খোঁজ পেল কিভাবে। যখন 17 বছরে পা দিল মেয়েটা, তখন কোনো এক কারণে মায়ের সেই ডায়েরিটা খুলল। প্রথম থেকে কয়েকটা পৃষ্ঠা, 1000 খানেক কথা লেখা। শেষের পৃষ্ঠাগুলোয় এসে যেন থমকে গেল সে। এতদিনের জানা কথাগুলো সব মিথ্যা হয়ে গেল মুহূর্তে। চোখ বন্ধ করলো নাহার। চোখের সামনে ভেসে উঠলো পুরনো ডায়েরির একটা পাতা। বিষাক্ত কিছু লাইন। তার মধ্যে আবছা মনে পড়লো কিছুটা লাইন। যে ভালোবাসা একদিন স্বপ্ন দেখাতো, আজ তা কেবল একটি অশ্রুভরা রাত্রির স্মৃতি। বেশ কিছুক্ষণ নীরবতা। না সময় নিল বলতে। আদ্রিতের আগ্রহ এখন চরম পর্যায়ে। মেয়েটা জানতো তার মাকে ছেড়ে দিয়েছিল তার বাবা, কিন্তু কারণ অজানা ছিল। সেদিন সব জেনে গেল। তার মায়ের বেস্ট ফ্রেন্ড, যার সাথে কিনা সবকিছু শেয়ার করতো, তারই সাথে সম্পর্ক ছিল তার বাবার। 2 মিলে ধোঁকা দিয়েছিল মেয়েটার মাকে। একদম মৃত্যুর দ্বার গোড়ায় দাঁড়িয়ে করিয়েছিল। নরম তুলোর মতো মানুষটা সহ্য করতে পারেনি, নিজেকে শেষ করতে উঠে পড়ে লেগেছিল। কিন্তু তখনই তার বাঁচার একটা মাধ্যম হয়ে এলো মেয়েটা। জানতে পারলো সে সন্তান সম্ভাবা। সমস্ত কষ্ট এক পাশে রেখে দিয়েছিল। পৃথিবীর বুকে 1000 কষ্ট নিয়ে লড়াই করেছে।
থেমে গেল নাহার। চুপটি করে আদ্রিতের বুকে আরো লেপটে গেল। আর কিছু বলতে ইচ্ছে করলো না। শরীরটা নেতিয়ে আসছে তার, চোখ ভারী হয়ে উঠেছে। কথা অসম্পূর্ণ রেখে ঘুমের দেশে বাড়ি জমালো সে। মাথায় হাত বুলিয়ে দিল আদ্রিত। তার চোখে মুখেও কেমন অসহায়ত্ব ফুটে উঠেছে। বিড় করে বলল, ভালোবাসার তীব্রতায় মুছে দিব বিষাক্ত স্মৃতিগুলো। প্রেয়সী, তুমি শুধু একটু সঙ্গ দিও। ফোনের তীব্র কর্কশ শব্দেই ঘুম ভাঙল নাহারের। সময় দেখলো 8টা বাজে। ধরফরিয়ে উঠল সে। ফোনের স্ক্রিনে জলজল করছে দাদাজান নামটা। রিসিভ করলো। ওপাশ থেকে শীতল কণ্ঠেই শোনা গেল, তুমি কি আজকে আসবে? নাহার একটুও সময় নিল না জবাব দিতে। হ্যাঁ। জুবায়ের সাহেব যেন আশা করেননি এটা। গম্ভীর হয়ে বললেন, তুমি প্রস্তুত? সামলাতে পারবে? হুম। আর কথা বাড়ালো না। কল কাটার পর নিজের মধ্যে একটা কাঁপুনি অনুভব করলো নাহার। সে কি আসলেই প্রস্তুত? নিজে নিজে এই উত্তর পেয়ে গেল। হ্যাঁ, সে প্রস্তুত। নিজের অতীতের মুখোমুখি হতে প্রস্তুত সে। কিন্তু সে তো জানে না কার মাধ্যমে অতীত ফিরে এসেছে। আদিত্যকে ঘরে না দেখে অবাক হলো। পর মুহূর্তে ভাবলো হয়তো ও নিচে আছে। রাতের কথা মনে পড়তেই কেমন যেন অস্বস্তি শুরু হলো তার মধ্যে। কেঁদেছে ভাবতেই পারছে না। সিনো থাকছে আরজুর সাথে, তাই তাকে নিয়ে টেনশনের কোনো কারণ নেই। বিছানা থেকে নেমে পড়লো সে। ফ্রেশ হয়ে ঘরের বাইরেই বের হলো। সকলে নাস্তা তৈরি। খারাপ লাগলো দেরি করে ওঠার জন্য। আশেপাশে কোথাও আদৃত নেই। একই সাথে রাগও হলো। লোকটা নিজে যখন উঠেছে তখন কি তাকেও ডেকে দিতে পারতো না? জুনায়েদ সাহেব মুখ বাংলার পাঁচ বানিয়ে সোফায় বসে আছেন, হাতে খবরের কাগজ। ভ্রু কুঁচকে এলো নাহারের। সে গিয়ে সামনে দাঁড়ালো। জুনায়েদ সাহেব যেন তাকে দেখেও দেখলো না। ব্যাপারটা কি হলো? সেও পাত্তা না দিয়ে চা করে নিয়ে এলো। জুনায়েদ সাহেবের সামনে রাখতে তিনি কোনো প্রকার কথা না বলে সেটা হাতে তুলে নিলেন। এমন ভাবে খেলেন যেন এটারই অপেক্ষা করছিলেন। আয়েশা বেগম দেখে হাসলেন। বুঝলে নাহার, এখন থেকে মনে হয় চা বানানোর দায়িত্ব তোমাকেই নিতে হবে। নাহার মুচকে হাসলো। জুনায়েদ সাহেবকেও এখন ফুরফুরা দেখাচ্ছে। গতকাল 3-4 বার সে নাহারের হাত থেকে চা খেয়েছে। নাহারের যেন মনেই হচ্ছে না যে সে এই বাড়ির নতুন বউ। খুব বেশি আত্মীয় নেই, যার কারণে বেশি ঝামেলাও পোহাতে হচ্ছে না। তার প্রতি সকলের ব্যবহার এমন যেন সে কত বছর এনাদের সাথে থাকে। নাহারকে পাশে বসতে বলল জুনায়েদ সাহেব। কোনো প্রকার দ্বিধা না করে নাহার বসলো। নাহারের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে। জুনায়েদ সাহেব বুঝলেন কিসের। তিনি নিজেই বললেন। নাহার হাসার চেষ্টা করলো। মন ভালো হলো এটা ভেবে যে সে বলার আগেই বুঝে গিয়েছে। সেই সময় সিনু এসে বসলো জুনায়েদ সাহেবের সাথে। এবারের মানুষগুলোর সাথে তার বেশ ভাব জমেছে। জুনায়েদ সাহেব ব্যস্ত হয়ে পড়লেন তার সাথে গল্প করতে। তৈরি হয়েছে নাহাররা। মনটা কেমন খচখচ করছে তার। আদ্রিতকে দেখে বারবার মুখ ভ্যাংচাচ্ছে, কিন্তু আদ্রিত পাত্তা দিচ্ছে না। পাত্তা দিবেই বা কেন? বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে। শ্বশুর বাড়ি শব্দটা মাথায় আসতেই মনে পড়লো রাতে নাহারের বলা কথাগুলো। আদ্রিত নিশ্চিত হয়ে গেছে রাতে যে গল্প তাকে শুনিয়েছিল নাহার সেটা তার নিজেরই ছিল। তাই তো আর কোনো প্রশ্ন করেনি আদ্রিত। শ্বশুরের বাপের বাড়ি, এটা হলে কেমন হয়? নিজেই হেসে ফেললো আদ্রিত। এই কেমন নাম আবিষ্কার করলো সে। নাহার নিজের সন্দিহান দৃষ্টিতে দেখলো। ড্রেসিং টেবিলের আনার মাধ্যমে দেখলো আদ্রিত। এইভাবে পাগলের মতো হাসছেন কেন? কোনো এক পাগলির প্রেমে হাবুডুবু খাচ্ছি তাই। পাগলি কাকে বললেন? যাকে ভালোবাসি। হেয়ালি কথাবার্তা রাখুন তো। বলুন হাসছিলেন কেন? সবাই বিয়ের পর যায় বউয়ের বাপের বাড়ি, কিন্তু আমি তো যাচ্ছি বউয়ের বাপের বাপের বাড়ি। তাই নাম মিলাচ্ছিলাম। শ্বশুর বাড়ি না রেখে শ্বশুরের বাপের বাড়ি রাখলে কেমন হয়? নাহারের মুখ থেকে যেন কথা হারিয়ে গেল। চোখগুলো ছোট ছোট হয়ে গেছে। মুখ বাঁকালো সে। ব্যঙ্গাত্মক গলায় বলল, এ নাকি মন্ত্রী, জনগণের ওপর না জানি নিজের উল্টোপাল্টা কথা দিয়ে কত অত্যাচার করে। একদম আস্তে বলা সত্ত্বেও আদ্রিতের কান অবধি ঠিকই পৌঁছালো কথাটা। তড়িৎ গতিত নাহারের কাছে এলো সে। এক হাতে কোমর চেপে উঁচু করে ধরলো। আদ্রিতের আকস্মিক এমন কাজে নাহারের জান যেন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। কি বললে? ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো আদ্রিত। নাহারের জোরে হৃদস্পন্দনের শব্দ যেন শোনা যাচ্ছে। আদ্রিত দাঁত বের করে হাসলো। নাহারের ইচ্ছে হলো পৃথিবীতে যত গালি আছে সব একসাথে দিতে। ছাড়ুন, এভাবে কেউ হঠাৎ করে ধরে? ভয় পেয়েছো বুঝি? তা পাবো না। আপনার সাথে কেউ এভাবে করলে বুঝতে পারতেন। হাহা করে হেসে উঠল আদ্রিত। নাহারের ভ্রু কুচকে এলো।
এখানে হাসির কি বলল? হাসি থামিয়ে আদ্রিত বলল, আমাকে কে এভাবে উপরে তুলবে? অবশ্যই এভাবে জড়িয়ে ধরতে পারবে। রাগী চোখেই তাকালো নাহার, দাঁতে দাঁত চেপে বলল, তার মানে আপনি চাচ্ছেন আপনাকে কেউ এভাবে জড়িয়ে ধরুক? এক মিনিট, কোথাও আবার এইটা আপনার পূর্ব অভিজ্ঞতা নয় তো? মানে আগেও কাউকে এভাবে ধরেছিলেন অথবা আপনাকে এভাবে ধরেছিল? হাসি হারিয়ে গেল আদ্রিতের, মুখটা কালো হয়ে গেল। নাহারের সন্ধিহান দৃষ্টি দেখে ইনোসেন্ট ফেস করে বলল, তুমি এত বড় অপবাদ দিতে পারলে বউ? ছাড়ুন তো, মোটেও ন্যাকামি করতে আসবেন না আমার সাথে। ধাক্কাধাক্কি করে নিজেকে ছাড়িয়ে নিল নাহার। আদ্রিত বিছানার উপর হাত পা ছড়িয়ে চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। উপরের দিকে তাকিয়ে বলল, এ কাকে বিয়ে করলাম? বিয়ের তৃতীয় দিনেই আমার চরিত্র তুলে কথা বলছে। এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? আমার কোনো লাভ লস নাই, আমার জীবনটাই লস। ড্রয়িং রুমের দিকে বারবার দেখছে হেলেনা বেগম। দুটো মানুষ বসে আছে, একের পর এক ফোন দিচ্ছে নাহারকে, কিন্তু রিসিভই করছে না। এক সময় হাল ছেড়ে দিল। জুবায়ের সাহেব সোফার এক পাশে বসে আছেন, সামনে আরোহী আর জিয়ান। জুবায়ের সাহেবকে দেখে বোঝা যাচ্ছে তিনি একটু খুশি নন। এখানে আসার কারণ কি? জিয়ান মাথা নিচু করেই আছে, কোনো জবাব দিচ্ছে না। বিরক্ত হলো আরোহী। সে ছোটবেলায় একবার এসেছিল এ বাড়িতে, তাই তো চেনা চেনা লাগছিল, কিন্তু জিয়ান কোনোদিন আসেনি। আরোহী বলল, নামো। এই নামের এখানে কেউ থাকে না? সেটা যদি বুঝতেই পেরেছো তাহলে এখনো এখানে বসে আছো কেন? অপমানে মুখ থমথম হয়ে গেছে জিয়ানের, কিন্তু সে কোনো প্রতিবাদ করছে না। এটি কি তাদের প্রাপ্য ছিল না? আরোহী বলল, বললাম তো এই নামে এখানে কেউ থাকে না। এবার যেন আশা হারিয়ে ফেলেছে আরোহী আর জিয়ান। কিন্তু প্রতিবেশীদের থেকে তারা জানতে পেরেছিল এই বাড়ির এক মেয়ের 3 দিন আগেই বিয়ে হয়েছে। সামান্য আশা নিয়ে তারা এত অপমান সহ্য করছে। জুবায়ের সাহেবের খারাপ লাগছে এমন ব্যবহার করতে, কিন্তু এই মুহূর্তে সেটা করারই প্রয়োজন বলে মনে করছেন। হেলেনা বেগম সৌজন্যতার জন্য কিছু নাস্তা তাদের সামনে দিলেন। জিয়ান আর আরোহী বড় আদরের ছিল তার কাছে, এখনো আছে, কিন্তু পরিস্থিতি আজ সবকিছু উলট পালট করে দিয়েছে। কলিং বেল বাজলে প্রায় আটকে উঠলেন হেলেনা বেগম। কোনো কিছুর পূর্বাভাস যেন তিনি এখনই পাচ্ছেন। পরপর দুবার বাজলো। কাউকে দরজা খুলতে না দেখে ভ্রু কুঁচকে গেল জিয়ানের। সে উঠতেই যাবে, সেই সময় হেলেনা বেগম দরজার দিকে গেলেন। নাহারের হঠাৎ হওয়া পরিবর্তন দেখছে আদ্রিত। সোফায় গম্ভীর মুখে বসেছে নাহার, সামনে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আরোহী আর জিয়ান। আদ্রিত নিজেও বিস্মিত জিয়ানকে এখানে দেখে। বিজনেস এবং পারিবারিক সূত্রে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবেই পরিচিত তারা। এভাবে মুখোমুখি হয়ে দুজনেই বিস্মিত হয়েছে। একই সাথে দুজনের মুখে রাগের আভা। আদ্রিতর হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে। দাদা শ্বশুর সামনে, তা না হলে নেহাতি তাকে ভদ্রতা দেখাতে হচ্ছে। জিয়ান তো বলেই ফেলল, তুই এখানে কি করছিস? দাদা যান এইখানে কি করে? আদ্রিত রাগী চোখে তাকিয়ে বলল, সম্মান দিয়ে কথা বল, আমি এই বাড়ির একমাত্র জামাই। বেশ আশ্চর্য হলো জিয়ান। চোখগুলো গিয়ে স্থির হলো নাহারের পানে, যে কিনা তার দিকেই তাকিয়ে আছে। আদ্রিত তাকালো জুবায়ের সাহেবের দিকে। তিনি মাথা ঝাঁকিয়ে চুপ থাকতে বললেন। নাহার জুবায়ের সাহেবের দিকেই ফিরে বলল, আমি এনাদের চিনতে পারছি না দাদাজান, যদি পরিচয় দিতেন। চিনেও যে না চেনার ভান করলো তা বুঝতে অসুবিধা হলো না জুবায়ের সাহেবের। কোনো রকম তৎপরতা ছাড়াই তিনি বললেন, তোমার চাচা জানের ছেলে মেয়ে ওরা, জিয়ান আর আরোহী। থমকে গেল জিয়ান আরোহী। নাহারের দিকে তাদের সম্পূর্ণ দৃষ্টি পড়ল। দুজনের মুখ থেকে একই সাথে একটা শব্দ বেরিয়ে এলো, নামো। দেখা গেল বেশি অবাক হয়েছে আদ্রিত। তার চোখগুলো বড় বড় হয়ে গেছে। মস্তিষ্ক কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে গেল যেন। সম্পর্কের হিসাব মিলাতে বেশ বেগ পেতে হলো। যখনই সবটা প্রায় বুঝে গেল, তখন যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিছুটা কেঁপে উঠল সে। তার ভাবনা যদি সত্যি হয়। নাহার শান্ত, স্থির, কোনো প্রকার আবেগহীন। জিয়ান আরোহী একটু সময় নিল না, প্রায় হামলে পড়ল নাহারের উপর। দুজন একই সাথে নাহারকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরল দুপাশ থেকে, কিন্তু নাহারের কোনো প্রতিক্রিয়া নেই। দুই ভাই বোনের এমন অবস্থা যেন আজ কত বছর পর তার হারিয়ে যাওয়া মূল্যবান কিছু ফিরে পেল। নামো। প্রায় কেঁদেই ফেলেছে আরোহী। কোনো মতে ছাড়িয়ে নেয় নিজেকে নাহার। জিয়ান চেপে ধরে নাহারের দুই কাঁধ। আদ্রিত সেটা দেখে বসা থেকে উঠতে গেলেই জুবায়ের সাহেব তাকে থামিয়ে দেয়। নানু, আমাদের নানু, এত বছর তোকে কোথায় না কোথায় খুঁজেছি। এখন আর তোর কোনো ভয় নেই নানু,
এখন আর কেউ তোর উপরে অত্যাচার করতে পারবে না। কত বড় হয়ে গিয়েছিস। সেই ভরসাযোগ্য হাত, যে হাতগুলো একসময় তাকে সব বিপদ থেকে আড়াল করত। এতক্ষণে শীতল হয়ে থাকা নাহার যেন মুহূর্তেই পরিবর্তন হলো। অজস্র অশ্রুকণা ভিড় করলো তার চোখে, গাল বেয়ে ঝরে পড়লো সেগুলো। ফুপিয়ে উঠল সে। জিয়ান পরম যত্নে তাকে বুকে আগলে নিল, ব্যস্ত হয়ে পড়ল কান্না থামাতে। আদ্রিতের মনে হচ্ছে তার বুকে কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে। এভাবে একটা ছেলের সাথে ভালোবাসার মানুষটাকে দেখে নিশ্চয়ই শান্ত থাকার কথা নয়, হোক না তার চাচাতো ভাই বোন, কিন্তু সাক্ষাৎ তো অনেকদিন পর। রাগে রক্তিম হচ্ছে আদ্রিতের চোখগুলো। জুবাইর সাহেব বোধহয় সেটা বুঝতে পারলেন, তার মনেও কিছু প্রশ্ন উকি দিয়েছে। না আর এত সহজে সবটা মেনে নিল, তাহলে তো তারাই জিয়ান, এডি, আরোহীকে সাদরে গ্রহণ করতে পারত। নাহারের জন্যই তো গতকাল থেকে ছেলে মেয়ে দুটোর সাথে অস্বাভাবিক আচরণ করলো তারা। সবকিছু এক নিমিষে ভুলে গেল নাহার। জুবাইর সাহেব আদ্রিতের কাঁধে হাত দিয়ে বললেন, শান্ত হও। ওদের সম্পর্কটা ছিল নিজের ভাই বোনের থেকেও মধুর। কোনো উল্টাপাল্টা চিন্তা মাথায় এনো না। আদ্রিত কিছুটা স্বস্তি পেলেও শান্ত হতে পারল না। হাজার খানেক প্রশ্ন তার মস্তিষ্কে ভিড় করেছে, কিছুতেই মিলাতে পারছে না সে। নামো, কাঁদিস না, শান্ত হ নামো। সোফায় বসলো নাহারকে নিয়ে ওরা দুজনই। কিছুক্ষণের মধ্যে একদম শান্ত হয়ে গেল নাহার। প্রশ্ন করলো জিয়ানকে, তোমরা এই ঠিকানা কিভাবে পেলে? সবকিছুই বলল আরোহী। নাহার শুনলো। শেষে সে তাকালো হেলেনা বেগম আর জুবাইর সাহেবের দিকে। চোখের ইশারা করতেই তারাও নিজেদের গাম্ভীর্যের খোলস থেকে বেরিয়ে এলো। একদম স্বাভাবিকভাবেই কথা বলল জিয়ান আর আরোহীর সাথে। চাচা যান, চাচিমা, তারা কোথায়? লাল হয়ে গেল জিয়ানের চোখগুলো। চোখ বন্ধ করেই বলল, জানি না। নাহার জানতো এমন উত্তরই পাবে সে। দাদা দাদিকে দেখেই বুঝতে পারলো তারা ভেতর থেকে একটুও খুশি না। অতীতকে নিজের জীবনে ফিরিয়ে নেওয়াতে তারা অসন্তুষ্ট। নজরুল শিকদার, তোমার কি হয় নাহার? গম্ভীর কণ্ঠের প্রশ্নটা শুনে সকলে আদ্রিতের দিকে তাকালো। নাহারের ঠোঁটের কোণে একটু হাসির রেখা, যা সোজা আঘাত করলো আদ্রিতের বুকে। চারিপাশ যেন ঘুরতে শুরু করলো তার ভাবনাই। কি ঠিক তাহলে? শান্ত নিস্তব্ধ ঘর। ড্রিম লাইটের আলোয় দেখা যাচ্ছে ঘরের জানলার কাছে বসে আছে একজন। দৃষ্টি তার স্থির বাইরের অন্ধকার আকাশে। মনের যেমন কালো মেঘ জমেছে, আকাশেও যেন ঠিক একই রকম। মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়েছে। বিছানায় বসে নাহার দেখছে আদ্রিতকে। ভেসে এলো আদ্রিতের শীতল কণ্ঠ, তুমি আগে থেকেই সব জানতে? হ্যাঁ। আবারও নীরব হলো পরিবেশ। নাহার গিয়ে আদ্রিতের সামনেই বসলো। বাইরের দিকে চোখ স্থির করে বলল, গতকালের অসম্পূর্ণ গল্পটা করার সময় এসেছে। মাথা নাড়লো আদ্রিত। নাহার এক হাত চেপে ধরলো আদ্রিতের। মেয়েটা সময়ের সাথে সাথে যেন বাস্তবতাটাকে যেন মেনে নিল। এত সম্পত্তির মালিক হয়েও সে সাধারণভাবেই নিজেকে গড়ে নিল। শুরু হলো লড়াই। কিশোরী বয়সে এক ছেলের প্রেমে পাগল প্রায় হয়ে যখন তাকে প্রপোজ করলো, তখন রিজেক্ট হয়ে গেল। গুটিয়ে নিল নিজেকে। যখন সব কিছু মেনে নিয়ে সামনে এগুতে শুরু করলো, তখনই ঝড়ের মতো কারো আগমনে ভেঙে চুরে গেল সব। দেখা মিলল বাবার সাথে, সব থেকে ঘৃণিত মানুষটার সাথে। তার সাথে ছিল ছোট্ট একটা বাচ্চা। বিধ্বস্ত রক্তাক্ত অবস্থায় ছিল তারা। সাহায্য চেয়েছিল মেয়েটির থেকে। তখনও লোকটা জানতো না মেয়েটিই তার নিজের মেয়ে। বাচ্চা ছেলেটাকে তুলে দিল মেয়েটির হাতে। চোখের সামনেই কতগুলো হিংস্র মানুষের শিকার হলো লোকটা। রাজনীতি করতো কিনা তাই। আদ্রিতের কথাগুলো গলাতেই আটকে গেছে, তবু অনেক কষ্টে প্রশ্ন করলো, সিনু? যা ভেবেছেন তাই। আর শুনতে পারছে না আদ্রিত। কানে যেন কেউ লাভা ঢেলে দিচ্ছে। নিজের এত বছরের বিশ্বাস এক মুহূর্তে এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে, সেটা যেন কল্পনাও করতে পারেনি। নাহারের দিকে তাকাতেও বুক চিরে যাচ্ছে যেন। মেয়েটার ঠোঁটের কোণে এখনো হাসি। কি অদ্ভুত মেয়ে। চোখ বন্ধ করলো আদ্রিত। তৎক্ষণাৎ ভেসে উঠলো নাহারের সেই মুখটা, যখন জিজ্ঞেস করেছিল, নজরুল শিকদার তোমার কি হয়? তখনই কতটা তিক্ততা হাসি নিয়ে উচ্চারণ করেছিল, আমার জন্মদাতা পিতা। না, আর ভাবতে পারছে না। চোখের কোণে জল নিয়ে অন্ধকারে চেয়ে আছে নাহার। কষ্টগুলো বুঝি আজ একটু হলেও কমে গেছে। নিজেকে হালকা লাগছে। বিছানার উপর সাইলেন্ট করে রাখা ফোনটার আলো জ্বলে উঠল। স্ক্রিনে দীর্ঘ একটা মেসেজ, কিন্তু দুজনের কেউই দেখলো না। নিজেদের ভাবনায় মশগুল তারা।
একজন সব সম্পর্কের হিসাব মিলাতে ব্যস্ত, তো আরেকজন নিজেকে অন্ধকারে বিলীন করতে। অন্ধকারে প্রশ্নগুলোর উত্তর খুঁজছে সে। এত সহজে সবকিছু ঠিক হয়ে গেল তার জীবনে? জুনায়েদ সাহেবের সাথে সম্পর্কে সামান্য হলেও চিড় ধরেছে নাহারের। নিজেকে যেন আড়াল করে নিয়েছে তিনি। নাহারের উপর কোনো প্রভাব পড়েনি এসবের, যেন সে জানতো এমন কিছুই হবে। খান বাড়িতে ফেরার পর থেকে আদৃত কেমন অনুভূতিহীন হয়ে গেছে। জিয়ান আর আরোহী এখনো আছে নাহারের বাড়িতে। আদৃত চলে আসায় নাহারও আসতে বাধ্য হয়েছে। সিনুকে ছাড়েনি নাহার, নিয়ে এসেছে নিজের সাথে। ছোট্ট ছেলেটা বোনের নির্লিপ্ততায় কোনো কথা বলেনি, শুধু মাথা নাড়িয়ে সায় দিয়ে গেছে। আদৃতের দিকে তাকালে মনে হচ্ছিল সে যেন নিজেকে একেবারেই গুটিয়ে ফেলেছে। মাঝে মাঝে তার দৃষ্টি ছুটে যাচ্ছিল জানলার বাইরে, যেন কিছু খুঁজে পাচ্ছে সে সেখানে। নাহার ভেবেছিল আদৃতের সাথে একান্ত কথা বললে হয়তো কিছু পরিবর্তন আসবে। মিস্টার মাহমুদ, নাহার আস্তে করে বলে। আপনি কি ভাবছেন? আদৃত কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছুই না। নাহার বুঝতে পারছিল আদৃতের মাঝে কি ধরনের যন্ত্রণা চলছে। সে নিজেকে আড়াল করে রাখলেও নাহার জানতো তার ভেতরের কষ্টের কথা। এটা কষ্টকর, কিন্তু আমাদের একসাথে থাকতে হবে। সে বলল। সেই মুহূর্তে সিনু এসে নাহারের কোলে বসে পড়ল। আপু, তুমি এত চিন্তিত কেন? নাহার তার মাথায় হাত বুলিয়ে বলল, আমি ঠিক আছি সিনু। তোমার দাদু ভাই কোথায়? জানি না, সকালের পর আর আমার সাথে খেলেনি। সিনু বলল, কিন্তু তার চোখে সামান্য উদ্বেগ ছিল। ছোট্ট করে শ্বাস ফেলে নাহার, মিস্টার মাহমুদ, চলুন আমরা একটু বাইরে হাঁটতে যাই, হতে পারে কিছুটা পরিবর্তন আসবে। নাহার প্রস্তাব দিল। আদৃত কিছুক্ষণ ভাবল, তারপর সায় দিল। চলো। তারা তিনজনই একসাথে বের হলো। সিনুর খুশির হাসি সবকিছুই মুছে দিতে পারবে কিনা সেটাই ছিল তাদের প্রত্যাশা। তারা যখন বাড়ির বাইরে বের হলো, তাপ আর রোদ মিশে এক অদ্ভুত আবহাওয়া তৈরি করেছে। সিনু আনন্দের সঙ্গে হেঁটে চলল, আর নাহার ও আদৃত একে অপরের পাশেই হাঁটতে লাগলো। এতদিন পর বাইরে আসা হলো। আদৃত বলল, তার গলায় এক ধরনের সতেজতা। হ্যাঁ, কিছুক্ষণ অন্তত বের হয়ে দেখা দরকার। নাহার উত্তর দিল। তাদের সামনে একটা পার্ক ছিল, যেখানে শিশুরা খেলছে। সিনু আনন্দে দৌড় শুরু করলো। নাহার আর আদৃত একটু দূরেই দাঁড়িয়ে তাদের দিকে তাকালো। ইদানিং সিনুর মধ্যে পরিবর্তন এসেছে। আগে যেমন চুপচাপ থাকতো, এখন যেন ততটাই চঞ্চল হয়ে গেছে। ওর হাসিতে কিছুটা শান্তি পেতে পারি, নাহার বলল, যদিও আমাদের পরিস্থিতি খুব একটা ভালো নয়। আদৃত মাথা নাড়িয়ে সায় দিল। হুম। নাহার আদৃতের দিকে তাকিয়ে একটু আশ্বস্ত হলো। আপনার এতখানি পরিবর্তন আশা করিনি। হয়তো। আদৃত বলল, কিন্তু আমি চাই তুমি এই নিয়ে চিন্তা না করো। আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন সিনুর হাসি। সিনু তখন একটা খেলনা নিয়ে খেলে যাচ্ছিল, আর সে তাদের দিকেই ফিরে বলল, আপু, এখানে এসো। নাহার ও আদৃত একে অপরকে দেখে হাসলো এবং সিনুর দিকে এগিয়ে গেল। হাসি আনন্দের মাঝেই তারা নিজেদের সমস্যাগুলো ভুলে গেল। কিন্তু নাহারের মনে ছিল জুনায়েদ সাহেবের সাথে সম্পর্কে যে চিড় ধরেছে তা কিভাবে আগের মতো স্বাভাবিক করবে। এটা শুধু একদিনের ব্যাপার নয়। নাহার ভাবতে লাগলো, তাদের মধ্যে যতটা সম্ভব বোঝাপড়া তৈরি করতে হবে, আর আদৃতের সাথে সম্পর্কটাও নতুন করে গড়ে তুলতে হবে। পার্কটা বাড়ির সামনে হওয়ায় ছাদ থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। জুনায়েদ সাহেব ছাদেই দাঁড়িয়েছিলেন। হালকা শিরশিরে বাতাস বইছে। তিনি দেখছেন নাহারদের। মেয়েটা হাসছে, অথচ এখানে সব থেকে কষ্ট পাওয়ার কথা ওই মেয়েটারই। নিজেকে তিনি নাহারের সামনে কোনোভাবেই দাঁড় করাতে পারছেন না। তার বোনের জন্য আজ মেয়েটার এমন অবস্থা। নাহার তার বোনের সৎ মেয়ে। ওই ছোট্ট ছেলেটা তার বোনের নিজের ছেলে, যাকে এত বছর ধরে খোঁজা হলো, যার জন্য জামা বেগম, উম্মাদ, নজরুল সাহেব আর নেই। এসব ভাবতেই যেন বুক চিনচিনে ব্যথা হচ্ছে। কোন মুখে মেয়েটার সামনে দাঁড়াবে সে? এতদিন জানতো শিকদার বাড়ির বড় ছেলে নজরুল শিকদারের জন্য তার বোনের এই করুণ দশা, কিন্তু আজ যেন সব জানা কথাগুলো ফিকে হয়ে গেছে। ঘৃণা আসছে নিজের বোনের প্রতি, সাথে নজরুল সাহেবেরও। বুকে চেপে ধরে নিচে বসে পড়লেন তিনি। অসহ্য যন্ত্রণা হচ্ছে, চোখগুলো ঘোলা হয়ে আসছে। নিচে বসেই চুপচাপ চোখ বুজে রইল জুনায়েদ সাহেব। চারপাশে যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। বারবার তার স্মৃতিতে ভেসে আসছে জেমা বেগমের আকুতি,
আর নাহারের মুখ। মেয়েটার অবর্ণনীয় কষ্টের স্মৃতিচিহ্ন যেন প্রতিটি মুহূর্তে তার বুকের ভেতর গভীরভাবে গেঁথে বসেছে। এতদিন যে কষ্টের কারণটা নজরুল সাহেবকে মনে করেছিলেন, আজ তা যেন ভেঙে চুরমার হয়ে গেল। এই সব কিছু আসলে তার বোনের জন্যই ঘটেছে। এই সত্য মেনে নিতে তার ভেতরে তীব্র তিক্ততা তৈরি হচ্ছিল। জিয়ান আর আরোহী জুবায়ের সাহেবকে বুঝিয়ে চলেছে নিজেদের সাথে যাওয়ার জন্য, কিন্তু তারা নিজেদের কথায় অটল। সাফ সাফ জানিয়ে দিয়েছে তারা আর ফিরবে না সেই জায়গায়। কারণ তো অজানা নয় জিয়ানের। তাদের দাদিজান সম্পত্তির লোভে কিভাবে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করেছিল জুবায়ের সাহেব আর হেলেনা বেগমকে, সবকিছুই জানে সে। আরোহী জানে, তবে সব নয়। জুবায়ের সাহেব কপালে হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মুখের ভেতরে এক ধরনের হতাশা আর কষ্ট জমে আছে। কিছু বলার জন্য ঠোঁট নাড়ালেন, কিন্তু শব্দগুলো যেন কোথাও আটকে গেল। জিয়ান তবুও হাল ছাড়েনি, আরো একটু জোরের সাথেই বলল, দাদাজান প্লিজ একবার শুধু আমাদের জন্য আসুন। আমাদের ঘরে থাকতে হবে না, মেহমানদের মতোই থাকবেন, কিন্তু আসুন তো। জুবায়ের সাহেব মাথা নাড়লেন, কিন্তু তার চোখে স্পষ্ট না বলার সংকেত। তিনি নিঃশব্দেই জানিয়ে দিলেন, এখানে আমার ফেরার মতো আর কিছুই নেই জিয়ান। যেখানে নিজের মানুষগুলোর কাছ থেকে অপমান পেয়েছি সেখানে ফিরতে চাই না। আরোহী তখন তাদের দাদিমা হেলেনা বেগমের দিকে তাকালো। সে শান্ত স্বভাবের নারীটিও যেন দৃঢ় সংকল্পিত। চোখ দুটো সামান্য ভারী হয়ে উঠলেও তিনি শক্ত হয়ে বললেন। জিয়ান একটু হতাশ হয়ে পড়ল। এতগুলো বছর পেরিয়ে গেছে, তবু কষ্টের স্মৃতিগুলো যেন এখনো জীবন্ত। আরোহী যেন হাল ছাড়তে নারাজ। সে কিছুক্ষণ চুপ থেকে হেলেনা বেগমের হাতটা ধরে বলল, দাদিমা, আপনাদের ভুল বোঝাবুঝির জন্য কেন আমরাও সেই সম্পর্ক সুখ থেকে বঞ্চিত হব? দাদিজান হয়তো তখন ভুল করেছেন, কিন্তু এখন পরিস্থিতি বদলিয়েছে। এখন তো আপনারা আমার পরিবার, আমাদের কাছ থেকে দূরে থাকবেন কেন? জুবায়ের সাহেব এই প্রথম আরোহীর দিকে তাকালেন। তার মুখের কোণায় হালকা একটা মুচকি হাসি ফুটল। তিনি বুঝতে পারলেন তারা তাদের ভালোবাসায় জড়াতে চাইছে, ভেঙে পড়া পরিবারটাকে আবার এক করতে চাইছে, কিন্তু তিনি যেন নিজেকে ওদের কাছে আরো বেশি দূরে সরিয়ে রাখতে চাইছেন। আরোহী জিয়ান, আমরা সুখেই আছি। কাছে থাকলেই সব মুশকিলের সমাধান হয় না। কণ্ঠস্বরে অনুতাপের ছোঁয়া ছিল। যা হারিয়েছি তা ফেরানো অসম্ভব। তোমাদের দাদিমা সেই পুরনো কষ্টগুলো মুছে ফেলতে পারবেন না। আমাদের ভালোবাসো, সেটাই আমাদের জন্য অনেক। আরোহী আর জিয়ান একে অপরের দিকে তাকালো, যেন নিজেদের ভেতর কিছু বোঝাবুঝির ইঙ্গিত হলো। তারা একযোগেই বলল, যাই হোক না কেন আমি আপনাকে ওই বাড়িতে নিয়ে যাবই। সব কিছু নতুন করা হয়েছে। আপনাদের দুঃখের স্মৃতিগুলোকে মুছে নতুন করে কিছু করার সুযোগ দিন আমাদের। জুবায়ের সাহেব এবং হেলেনা বেগম কিছুক্ষণ নিঃশব্দে ওদের দিকে তাকিয়ে রইলেন। তাদের চোখে এক ধরনের অজানা অভিমান আর ভালোবাসা মিলেমিশে রইল। হালকা শিরশিরে হাওয়া যেন খানিকটা আশ্রয় দিচ্ছে নাহারকে। পার্কের বেঞ্চে বসে তার মন যেন হাজারো চিন্তায় মগ্ন। পাশে বসা আদ্রিত চুপচাপ, মুখে কিছু বলতে পারছে না, যেন কোনো অদৃশ্য দেয়াল তাদের আলাদা করে রেখেছে। সিনু ছোট ছোট পায়ে দৌড়াচ্ছে সামনে, ঘাসে ঢেকে থাকা মাটি যেন তার জন্য খেলার ক্ষেত্র হয়ে উঠেছে। কিন্তু নাহার ও আদ্রিতের মাঝে এমন এক শূন্যতা যা যেন হাজার কথায়ও পূরণ হবে না। হঠাৎই নাহার আদ্রিতের দিকে তাকিয়ে একটুখানি ভ্রু কুঁচকালো। কিছু বলতে চাইছিলেন? নাহার জিজ্ঞেস করলো। আদ্রিতের চোখে এক ধরনের বিষণ্ণতা। সে মাথা নাড়ালো। চিন্তা করছিলাম অনেক কিছুই, কিন্তু বলার মতো ভাষা নেই। নাহার একটু হাসলো, যদিও সেটা খানিকটা তিক্ততার। আপনার মতো মানুষদের মাঝে কোনো অনুভূতি কাজ করে কিনা সেটা বোঝা আমার জন্য খুবই কঠিন। আদ্রিতের মুখে হালকা হতাশার ছোঁয়া দেখা গেল। কিছু বলতে যাবে, ঠিক তখনই সিনু দৌড়ে এসে দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলল, আপু, ভাইয়া তোমার এখানে বসে আছো কেন? আমি কার জন্য অপেক্ষা করছি। তাদের দুজনের দিকে তাকিয়ে সে বাচ্চামো ভরা চোখে বলল, আমরা কি বন্ধু না? নাহার তার ভাইকে কোলে তুলে নিয়ে বলল, বন্ধু হওয়ার জন্য একটু সাহস থাকতে হয় জানো, যা আমাদের মধ্যে বর্তমানে নেই। জুনায়েদ সাহেব চোখ খুলে দেখতে পেলেন রাগান্বিত নাহারকে তার দিকেই তাকিয়ে আছে। চারিপাশে তাকিয়ে বুঝলেন নিজের ঘরেই তিনি। ডাক্তারও তার পাশে। আয়েশা বেগমের চোখ মুখ ফোলা, আদ্রিতের গম্ভীর মুখ।
সবাইকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে গলা যেন শুকিয়ে যাচ্ছে তার। হাসার চেষ্টা করতেই নাহারের চোখ আরো কুঞ্চিত হলো। দৃঢ় কণ্ঠে নাহার বলল, এত বড় সাহস কেমন করে হয় আপনার? নিজের শরীরের এতটুকু পরোয়া নেই? জোনায়েদ সাহেব নীরবে তার কথা শুনে গেলেন চুপচাপ, চোখে খানিকটা অপরাধবোধের ছায়া। তিনি জানতেন নাহারের এই উদ্বেগ কতটা যথার্থ, তবুও মুখ খুলে কিছু বলতে পারছিলেন না। এর মধ্যে আদ্রিত এক ধাপ এগিয়ে এসে শান্ত স্বরে বলল, একটু শান্ত হও। ডাক্তার কিছুক্ষণ তাদের দিকে তাকিয়েছিলেন, এরপর বলে উঠলেন, আয়েশা বেগম, যিনি এতক্ষণে নীরবেই চোখ মুছছিলেন, অসহায়ভাবে বললেন, এত কিছুর মধ্যে একবারও ভাবলে না আমাদের কথা? জোনায়েদ সাহেব নিঃশব্দে তাদের কথাগুলো শুনছিলেন। আস্তে আস্তে তাকালেন নাহারের দিকে, বললেন, আমি জানি তোমরা সবাই আমার জন্য কষ্ট পাচ্ছ, কিন্তু আমি নিজেই অনেকটা অসহায় হয়ে পড়েছি। নাহার একটু থমকালো। নাহার কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। এক সময় ভাঙা কণ্ঠে বলল, এভাবে নিজের শরীর নিয়ে অবহেলা করেন কেন? আপনি কি বুঝতে পারেন না আমাদের এই পরিবারের কত বড় অংশ আপনি? আপনার কিছু হলে আমরা কিভাবে চলবো? জোনায়েদ সাহেব কিছু বলতে গিয়েও থেমে গেলেন। চোখের কোনো জমা অশ্রুগুলো আলগোছে মুছে ফেললেন। আদ্রিত কাছে এসে বাবার কাঁধে হাত রেখে বলল, তোমার শরীরের যত্ন নেওয়া এখন বাধ্যতামূলক বাবা। আমাদের জন্য হলেও তোমাকে সুস্থ থাকতে হবে। এতদিন ধরে সব দায়িত্ব কাঁধে নিয়ে চলেছ, এবার একটু আমাদের উপর ভরসা করতে শিখো। একটু নরম কণ্ঠে আয়েশা বেগম বললেন, তোমার তো সব সময় একটা অভ্যাস, কষ্টের কথা মুখ ফুটে কাউকে বলো না। এভাবে নিজেকে একা একা ভাঙতে দিলে কি করে হবে? জোনায়েদ সাহেব একটু মুচকি হেসে বললেন, তোমাদের এতটা ভালোবাসা দেখলে আমারও কষ্ট যেন কোথায় পালিয়ে যায়। তোমাদের এই ভালোবাসার জন্য আমি কিছুটা হলেও আরও বেঁচে থাকতে চাই। নাহার এগিয়ে এসে তার হাতটা ধরে বলল, তাহলে প্রতিশ্রুতি দিন নিজের যত্ন নেবেন আর সব সময় এভাবে আমাদের দূরে ঠেলে দিবেন না। জোনায়েদ সাহেব মাথা নেড়ে সম্মতি দিলেন। সবাই হাসল। ছাদে তাকে অমন অবস্থায় পেয়ে যেন সকলের অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। বন্ধুত্ব শিকড়ে থাকে, ডালে নয়। ক্ষতিগ্রস্ত পাতা ঝরে পড়লেও শিকড়ে বেঁচে থাকে তার অস্তিত্ব। যেমু চিৎকার করে নাহারকে থামতে বলল জেমা বেগম। মাথা দুহাতে চেপে ধরে পাগলের মতো আচরণ করতে শুরু করলো, ঠিক যেমন আগেও নাহারের মুখে এই কথা শুনে করেছিল। নাহার হাসল। মায়ের ডায়েরির প্রথম কয়েকটা পাতা পর এই লাইনগুলো লেখা ছিল। তার মা জেমা বেগমকে জেমু ডাকত। প্রায় সময় এই লাইনগুলো বলতো, কিন্তু জেমা বেগম কি করলেন? তাচ্ছিল্যের হাসলো নাহার। সহ্য করতে পারছেন না আপনি? তাহলে আমার মা কিভাবে আপনার ধোঁকা সহ্য করেছিল? কথাটা যেন জেমা বেগমকে মুহূর্তেই শান্ত করে দিল। অদ্ভুত চোখে তিনি নাহারের দিকে তাকালেন। চোখে মুখে যে প্রশ্ন উপচে পড়ছে তা নাহারের বুঝতে দেরি হলো না। সে বলল, মায়ের এই কথাগুলোর মর্যাদা কেন দিতে পারলেন না আপনি? ঠোঁট প্রসারিত করে হাসলো নাহার। ভয়ে গুটিয়ে গেলেন জেমা বেগম। ওই লোকটার সাথে মিলে কি জঘন্যভাবে না মাকে ঠকিয়েছিলেন। লোকটা যে তার পাপেই শাস্তি পেয়েছে, কিন্তু আপনি? নাহার তার ঠান্ডা কণ্ঠে কথাগুলো শেষ করতেই জেমা বেগম যেন আরো ছোট হয়ে গেলেন। তার চোখে ভয়ের ছায়া নেমে এলো, কিন্তু কোনো উত্তর দিতে পারলেন না। নাহারের চোখে জলজল করছে রাগ এবং ঘৃণা, যা জামা বেগমের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। কেন চুপ হয়ে গেলেন? নাহার পুনরায় প্রশ্ন করল, কেন এমন করলেন? আমার মা কি আপনাকে তার নিজের বোনের মতো ভালোবাসেনি? জামা বেগমের চোখে পানি জমতে শুরু করলো। তিনি কিছুটা কাপা গলায় বললেন। নাহার হাসল, যেন তার মায়ের কষ্ট আর ভালোবাসাকে কোনো প্রকার সান্ত্বনা বা অজুহাত দিয়ে ঢেকে দেওয়া যায় না। পরিস্থিতি, নিজের স্বার্থের জন্য আপনি একজন নির্দোষ মানুষকে কষ্ট দিলেন, মাকে ঠকালেন, তবুও নিজেকে সঠিক বলে ভাবেন। জামা বেগম কিছু বলতে গিয়েও থেমে গেলেন। নাহার তাকে সেই তাচ্ছিল্যের দৃষ্টিতেই দেখছিল, যেন সেই ক্ষতগুলো আর মুছে ফেলা সম্ভব নয়। জামা বেগমের হাত দুটো কাঁপতে কাঁপতেই উঠল, চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো। তিনি আস্তে করে বললেন, আপনার এই কথাগুলো আর আপনার কৃত্রিম অনুতাপ আমার মায়ের সেই ক্ষতগুলো মুছে দিতে পারবে না। নাহার ঠান্ডা গলায় বলল, আপনার মতো মানুষ কখনো বুঝবে না ভালোবাসা কাকে বলে। এতক্ষণে কিছুটা সামলে নিয়ে জামা বেগম শুধু ফিসফিসিয়ে বললেন,
নাহার সে প্রশ্নের কোনো উত্তর দিল না। উত্তরের দরকারই বা কি ছিল? তার চোখেই তো সব উত্তর ছিল। অপরাধবোধ, রাগ আর সেসব অবিচারের প্রতিফলন, যা সে কোনোদিন ভুলতে পারবে না। বাড়ির সবাই ঘরে ঢুকলো। তারা এতক্ষণ দরজার পাশেই ছিল। জামা বেগমকে সুস্থভাবে কথা বলতে দেখে তারা কিছুটা অবাক হয়েছিল। আদিত্যের চোখে আজ শ্রদ্ধা ভালোবাসার পরিবর্তে ঘৃণা আর কষ্টের প্রকাশ পাচ্ছে। সিনু এসে নাহারের পাশে দাঁড়ালো। জামা বেগমের দিকে অপলক তাকিয়ে রইল, কিন্তু কোনো কথা বলল না। নাহার তার এক হাত টেনে জামা বেগমের সামনে দাঁড় করালো, কিন্তু সিনু তৎক্ষণাৎ সরে গেল। বাচ্চা ছেলেটা মুখ অদ্ভুতভাবে গম্ভীর। নাহার মুচকে হাসলো। আপনার শাস্তি হয়তো এটাই হবে, নিজের ছেলেকে সামনে পেয়েও ছুতে না পারা, ছেলের চোখের নিজের প্রতি ঘৃণা দেখা। সন্ধ্যার হালকা অন্ধকারে চারপাশের সবকিছুই যেন আলতোভাবেই মিশে যায় রহস্যের এক আবরণে। গাছের পাতাগুলো নীরবে দোল খেতে থাকে, আর পাখিদের গুঞ্জন ধীরে ধীরে থেমে আসে। শহরের কোলাহল একটু একটু করে মিলিয়ে যায় রাতের শান্তির মধ্যে। অল্প বাতাসে উঠতে থাকা ধুলোর কণাগুলো যেন এক ধরনের মায়াজাল সৃষ্টি করে। এই সময়ে মনে হয় প্রকৃতি নিজেই নিঃশব্দে কথা বলে, আর তার সেই ভাষা এক ধরনের নীরব ভালোবাসার গল্প লুকিয়ে থাকে। খানবাড়ির বাগানের দোলনায় সিনুকে নিয়ে বসেছে নাহার। বোনের কোলে মাথা রেখে আছে সিনু। নাহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি তার সাথে কথা বললে না কেন? তোমার মাথায় এভাবে হাত বুলিয়ে দেওয়া তো তার কাজ, সে তো তোমার মা। আমি তো তোমাকে কত কষ্ট দিতাম। কোনো উত্তর এলো না। নাহার চোখ বন্ধ করেই রইল, ভাবনায় অনেক কিছুই। একটা সময় ছিল যখন বাচ্চা এই ছেলেটাকে সে সহ্য করতে পারতো না। দু চোখের বিষ মনে হতো। কতই না অবহেলা করেছে, কিন্তু ধীরে ধীরে যেন জীবনের একটা বড় অংশে পরিণত হলো তার সব থেকে ঘৃণিত দুই মানুষের সন্তান। নিজের প্রতি এক আকাশ সমান ভালোবাসা দেখতে পায় সে সিনুর চোখে। ওই যে বিকেলের দিকে জামা বেগমের আর্তনাদ শুনেও ছোট্ট ছেলেটা একবারও এগিয়ে গেল না, মা বলে ডাকলো না। সেটা কি সিনু নাহারের জন্যই করেছে? বোন কষ্ট পাবে ভেবে কি কাছে যায়নি? নিজের এমন ভাবনায় হেসে ফেলল নাহার। হ্যাঁ, এটাই সত্য। নাহারের সামান্য কষ্ট বাচ্চা ছেলেটার কাছে অনেক কিছু। তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদৃত। পেছন থেকে সে দেখছে, তার হাতে থাকা নাহারের ফোনের দিকে তাকালো। হোয়াটসঅ্যাপে এই একটা ভিডিও 4 দিন আগের, তাদের বিয়ের রাতের। সেটাকে সযত্নে ডিলিট করলো আদৃত। যে নাম্বার থেকে এসেছে সেটা দেখলো। এবারেই তাকালো নাহারের দিকে, তার প্রেয়সী, তার শান্তি। নাহারের মনে কেমন যেন অস্থিরতা। সে আস্তে আস্তে শিকদার বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। দৃষ্টি স্থির, এক অদৃশ্য আকর্ষণ তাকে টেনে নিয়ে যাচ্ছে। বাড়ির গেটের সামনে পৌঁছাতেই চোখে পড়ে আগের মতোই পরিচিত চেহারা, পরিচিত গাছপালা। কিন্তু সময়ের পরিবর্তন যেন এখানেও স্পষ্ট। কিছুটা কষ্টে মনে পড়ে যায় আগের সব স্মৃতি। জিয়ান ও আরোহী তার পাশে। তারা জানে নাহার আজ বেশ উত্তেজিত, বিশেষ করে শিকদার বাড়িতে যাওয়ার কারণে। আদৃত পেছনেই দাঁড়িয়ে আছে, তার চোখে বিষণ্ণতা। সে যেন কিছু একটা ভাবছে, কিন্তু কি তা বুঝতে পারছে না নাহার। জুবায়ের সাহেব আর হেলেনা বেগম ইতিমধ্যে বাড়িতে ঢুকে পড়েছেন। নাহার বাড়ির ভেতরে প্রবেশ করতেই তাকে স্বাগত জানাতে এগিয়ে আসলেন আরোহীর স্বামী রিয়াজ, সাথে সিনুর বয়সী তাদের ছেলে রাত। তিনি হাসির সাথেই বললেন। নাহার সামান্য হাসি দিয়ে বলল, ভালো। যখন সবাই আদৃতকে নিয়ে ব্যস্ত হলো, তখন নাহারের মনে পড়ল গত কিছুদিন ধরে আদৃতের সাথে তার সম্পর্কের অবস্থা কেমন। যে ভালোবাসা ও সমর্থন সে আদৃতের কাছ থেকে পেয়েছে, তার জন্য কৃতজ্ঞতা অনুভব করলো নাহার। কিন্তু আদৃতের মুখের সে হাসিটা যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। জিয়ান নাহারের দিকে তাকিয়ে বলল, নামু, মনে পড়ে তোর এখানে আমাদের স্মৃতিগুলো? নাহার মাথা নেড়ে উত্তর দিল, তারা কোথায়? জিয়ান গম্ভীর হয়ে বলল, তাদের পাপের শাস্তি তারা ভোগ করছে। নাহার জিয়ানের শক্ত মুখের দিকে তাকিয়ে আর কিচ্ছু বলল না। ঘুরে দেখতে শুরু করলো বাড়িটা। নাহারের মন কিছুটা হালকা হলো। সে জানে এই পরিবারের মধ্যে সে কতটা প্রিয়। কিন্তু আবারও মনে পড়ে যায় মায়ের কথা। এক সময় সে যে ঘরটায় থাকতো, সেটা ছিল তার মায়ের। ঘরটার বাইরে দাঁড়িয়ে যেন কেঁপে উঠল সে। নিজেকে দুর্বল লাগলো। এক পা করে ঘরে প্রবেশ করলো। কোনো পরিবর্তন নেই। মনে হচ্ছে প্রতিদিন নিয়ম করে এই ঘরটা পরিষ্কার করা হতো। টেবিলে মায়ের ছবিটা যেন উজ্জ্বল হয়ে উঠেছে। সেটার উপরে হাত বুলালো নাহার। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়লো পানি।
নাহার দীর্ঘ সময় ধরে মায়ের ছবির দিকে তাকিয়ে রইল। মনের অগোচরে কিছু অস্থিরতা, কিছু বেদনা তাকে পুড়ে ফেলছে। ঘরটার মধ্যে সুনসান নীরবতা, নাহারের চোখে এক ধরনের শূন্যতা। তবে কিছু একটা ছিল যা তাকে ফিরিয়ে নিয়ে আসছিল। এখানেই তার শিকড়, তার পরিচয়। আদ্রিতর সঙ্গে তার সম্পর্ক এখন কেমন? কেন সে আর আগের মতো হাসে না? সবকিছুই যেন অদৃশ্য ছায়ায় ঢেকে পড়ে গেছে। অথচ এই বাড়ির মাঝে তার এক সময়ের সুখ। মনোযোগের সঙ্গে নাহার আরো একবার ঘরটাকে দেখে নিয়ে যাচ্ছিল। হঠাৎই তার সামনে হাজির হলো আদ্রিত। চুপচাপ দাঁড়িয়ে আছে, একাকী, মৃদু হাসি দিয়ে। কি হলো? নাহার তার দিকে তাকিয়ে বলল। আদ্রিত যেন কিছু বলতে চাচ্ছিল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তার চোখে যেন কিছু অজানা কষ্ট, কিছু দুঃখ। নাহার তার পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু মনে হলো যেন তারা দুজন একে অপরের থেকে অনেক দূরে। নাহারকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো আদ্রিত। চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব থাকার পর বলল, ভালোবাসায় যদি একে অপরকে হারানোর ভয় না থাকে, তাহলে সেই ভালোবাসায় সার্থকতা কতটুকু? নাহার শান্তভাবেই বলল, ভালোবাসা যদি সত্যি হয় তবে হারানোর ভয় না থাকলেও সে ভালোবাসা প্রতিদিন নিজেকে নতুন করে প্রমাণ করতে থাকে। নাহার মৃদু গলায় বলল। তার কথাটায় এক ধরনের স্থিরতা ছিল, যেন মনে মনে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। আদ্রিত তার কপালে চুমু খেয়ে বলল, তাহলে কি তুমি আমায় কখনো হারাতে চাও না? নাহার কিছুক্ষণ চুপ করে থেকে চোখে কিছুটা উদ্বেগ নিয়ে বলল, আমরা যদি নিজেদের হারাতে শুরু করি তবে একে অপরকে ধরে রাখাও সম্ভব হবে না মিস্টার মাহমুদ। ভালোবাসা আসলে শুধু একে অপরকে আঁকড়ে ধরার নাম নয়, এটা একে অপরকে নিজেদের মধ্যে থাকতে দেওয়া, একটা পরিপূর্ণ স্বাধীনতা দেওয়ার নাম। আদ্রিত কিছুটা থমকে গিয়ে নাহারের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি ঠিক বলেছ, তবে কখনো কখনো এই স্বাধীনতাটাও ভয় পাই, বিশেষ করে যখন কেউ হারানোর ভয় থাকে। আমরা একে অপরকে ভালোবাসি, তবে একে অপরকে মুক্ত রাখতে হবে। আদ্রিত, একে অপরের জীবনে প্রবাহিত হতে হবে, কিন্তু কখনো আটকে না রেখে। আদ্রিত কিছুক্ষণ নীরব থাকার পর তার চোখে এক ধরনের তৃপ্তি দেখতে পেল নাহার। তাহলে তুমি মনে করো আমরা ঠিক পথে আছি? নাহার একটু হেসে বলল, ঠিক পথ কখনো সহজ হয় না মিস্টার মাহমুদ, তবে যদি একে অপরকে সত্যি ভালোবাসি তবে সঠিক পথ আমরা খুঁজে পাবো। আদ্রিত তার হাতের স্পর্শ আরো শক্ত করে ধরল, যেন বিশ্বাসের একটা দৃঢ় প্রতীক হয়ে উঠল তাদের সম্পর্কের ভিতর। খানবাড়ির সাথে শিকদার বাড়ির পুরনো শত্রুতা মিটে গেল, তারা যেন এখনো সহজ হয়ে উঠতে পারেনি। কোনো একটা খাদ রয়েই গেছে। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নাহারকে সকাল থেকে। আদ্রিতের চোখে মুখে গভীর চিন্তার ছাপ। নাহারের কোনো খোঁজ না পাওয়ায় সে যেন কেমন উন্মাদ হয়ে গেছে। বাড়ির সবাই দুশ্চিন্তায় আচ্ছন্ন, বিশেষ করে জুনায়েদ সাহেব। তিনি যেন দিশেহারা হয়ে উঠছেন। আদ্রিত পুরো এলাকায় খোঁজ নিচ্ছে, পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ফোন করেছে, কিন্তু কোথাও কোনো সাড়া নেই। একসময় সে সিদ্ধান্ত নেয় নাহারের পুরনো বন্ধুর বাড়িতে যাবে, হয়তো সেখানে কিছু সূত্র পাওয়া যাবে। জুনায়েদ সাহেব রাগে হিতাহিত জ্ঞান যেন হারিয়েই ফেলেছেন। তার একটাই কথা, শিকদার বাড়ির কেউ নাহারকে কিডন্যাপ করেছে। শিকদার বংশের বিশাল সম্পত্তির একমাত্র মালিক নাহার। এজন্য হয়তো জিয়ানরা তাকে এত বছর পর খুঁজে নিয়ে এসেছে। তা না হলে শিকদার বাড়িতে আসার 3 দিন পরেই মেয়েটা উধাও হয়ে যায় কিভাবে? জিয়ানের অবস্থাও খারাপ, এতদিন পর বোনকে পেয়েও হারাতে হলো। নিজের বোনের মতোই তো ভালোবাসে সে নাহারকে। জুনায়েদ সাহেবের কথাগুলো যেন তার কান দিয়ে ঢুকছেই না। বিকেল হয়ে গেছে, খোঁজ পাওয়া যায়নি নাহারের এখনো। তার বন্ধু বান্ধব সকলের বাড়িতে এই খোঁজ করা হয়েছে। হঠাৎই আরোহী বলল, ভাইয়া, নামু কি ওইখানে যেতে পারে? জিয়ান এগিয়ে এসে অস্থির কণ্ঠে বলল, কোথায়? আরোহী গভীর শ্বাস দিল। তার চোখে জল টলমল করছে। সে ধীরে ধীরে বলল, দাদাজানের পুরনো ভিটা, সেই নদীর পাড়ে। আদ্রিত কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো, চিন্তাগুলো যেন দানা বাঁধছে। নদীর পাড়ে? সে অবাক হয়ে প্রশ্ন করলো। আরোহী বলল, হ্যাঁ, সেই ছোটবেলা থেকে ওখানে যেতে ভালোবাসতো। দাদাজানের পুরনো ভিটে যেন ওর জন্য এক ধরনের শান্তির আশ্রয়। আদ্রিত আর এক মুহূর্ত দেরি করলো না। সে দ্রুতই নদীর পাড়ের দিকে ছুটে গেল। জিয়ান আর আরজু তার সাথে ছুটল। রাস্তা পেরোতে গিয়ে তার মনের ভেতরে এক ধরনের শঙ্কা ও আশা যেন সমানভাবেই খেলা করছে।
নদীর পাড়ে পৌঁছে তারা কিছুক্ষণের জন্য থেমে গেল। রাতের অন্ধকারে চাঁদের আলো নদীর পানিতে মিশে এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করেছে, যেন প্রকৃতিও তাদের পথ দেখাচ্ছে। দূরে পুরনো ভিটেটা অন্ধকারে আবছা দেখা যাচ্ছে। আদ্রিত ধীরে ধীরে এগিয়ে গেল, আর তার ধুকপুকানো হৃদয় যেন এই মুহূর্তের জন্য থমকে গেছে। জিয়ান আর আর্য পেছন থেকে তাকে সমর্থন করে এগিয়ে চলেছে। আদ্রিতের মনের গভীরে অজানা এক ভয়, দুশ্চিন্তা। নাহারের খোঁজে এত দূর এসে পৌঁছানো, একটুখানি আশার আলো মনে জাগলেও সে অদৃশ্য শঙ্কার হাতছানিতে বিদ্ধ। আদ্রিত চুপচাপ চারিপাশটা পর্যবেক্ষণ করছে। তার চোখে ক্ষণিকের জন্য স্বস্তির ছাপ নেই। পুরনো ভিটার দরজার সামনে এসে আদ্রিত নীরব হয়ে দাঁড়িয়ে পড়ল। ভেতরে হয়তো তার সমস্ত প্রশ্নের উত্তর অপেক্ষা করছে, হয়তো তার হৃদয়ের কাঁপন থামবে কিংবা আরো বেড়ে যাবে। আদ্রিত ধীরে ধীরে দরজার কাছে গিয়ে হাত বাড়ালো। ঠান্ডা বাতাসে দরজার পুরনো কাঠের কাঁপন যেন তার ভেতরের অস্থিরতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। দরজাটা হালকা ঠেলতেই একটা খসখস শব্দে খুলে গেল। ভেতরে প্রবেশ করে দেখতে পেল একটা মৃদু আলো জ্বলছে, যেন কেউ সেখানে অপেক্ষা করছে। আদ্রিত কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, যেন এভাবে এক মুহূর্তের জন্য থমকে গেলেই নাহারের উপস্থিতি স্পর্শ পাবে। কোনো উত্তর নেই। অন্ধকার ঘরের ভেতর কেবল বাতাসের স্রোতটাই শোনা যাচ্ছে। আদ্রিত ধীরে ধীরে পা ফেলে ঘরের মধ্যে ঢুকলো। হঠাৎই তার চোখে পড়ল কোনার ছোট্ট একটা বেঞ্চেই নাহার বসে আছে, চুপচাপ নীরব। তার চোখে কেমন যেন বিষণ্ণতার ছাপ। সেই কাঙ্ক্ষিত হাসিটি নেই নাহারের মুখে। নাহার বলেই আদ্রিত ছুটে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। নাহার ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখের গভীরে যেন অনেক দিনের অজানা ব্যথা জমে আছে। নাহারের পেছনে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে একজন। হালকা আলোয় তার মুখ স্পষ্ট নয়, হাত পা বাঁধা নাহারের, ঠোঁটের কোণ বেয়ে রক্ত পড়ছে। ধীরে ধীরে সামনে এলো পেছনের লোকটা। চমকে উঠল উপস্থিত আদ্রিতরা। অস্পষ্ট স্বরেই আর্য বলল। বিশ্রীভাবে হাসলো রাফিদ। নাহারের পাশের চেয়ারটায় বসলো। বন্দুক তাক করে রেখেছে নাহারের মাথায়। রাফিদ চেয়ারে বসে আদ্রিতের দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকালো। তার চোখে অদ্ভুত এক পৈশাচিক উল্লাসের ছাপ, যেন সেই মুহূর্তের জন্যই অপেক্ষা করেছিল। রাফিদ আস্তে আস্তে বলল। আদ্রিতের মুখে কঠিন রাগের ছাপ ফুটে উঠল, কিন্তু সে নিজেকে শান্ত রাখলো। জানে এই মুহূর্তে রাফিদকে প্রতিহত করতে গেলে নাহারের বিপদ আরো বাড়বে। রাফিদ, তুই এই নোংরা খেলা বন্ধ কর। আদ্রিত গর্জে উঠল। নাহারের কোনো ক্ষতি হলে আমি তোকে ছেড়ে দেব না। রাফিদ একটুখানি হাসলো, ঠান্ডা অথচ ভয়ঙ্কর হাসি। রাফিদ, তুই জানিস না তুই কি করছিস। ভালোবাসা কখনো জোর করে হয় না। তাছাড়া তুই যদি নাহারকে ভালোই বাসিস, তাহলে ওর মাথায় বন্দুক ধরিস কিভাবে? নাহার তোকে কখনো ক্ষমা করবে না। রাফিদ কয়েক মুহূর্ত চুপ করে থেকে গম্ভীরভাবেই বলল। এই বলে সে বন্দুকটা নাহারের মাথায় আরো শক্ত করে চেপে ধরল। নাহারের মুখে নীরবে তাকিয়ে রইল, যেন নিজের পরিস্থিতির চেয়ে অন্য কিছুর চিন্তায় ব্যস্ত সে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে সাইরেনের শব্দ ভেসে এলো। পুলিশ এসেছে। রাফিদ একটু বিচলিত হলো, কিন্তু তবুও সে বন্দুকটা সরায়নি। জিয়ান এগিয়ে এসে দীর কণ্ঠে বলল। আর কোনো উপায় নেই, পুলিশের হাতে নিজেকে তুলে দেয়। নাহারের কোনো ক্ষতি করিস না, এটা তোর শেষ সুযোগ। রাফিদ তীক্ষ্ণ দৃষ্টিতে সবাইকে একবার দেখে নিল, যেন এই শেষ মুহূর্তে সে কিছুতেই হাল ছাড়তে চায় না। ট্রিগারে চাপ দিল সে। গুলির তীব্র শব্দ। চারপাশ মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। গুলির শব্দের প্রতিধ্বনি মিলিয়ে যাওয়ার পর যেন পুরো ঘর নিস্তব্ধতায় ঢেকে গেল। বাতাসের ভেতর কেমন ভরাট এক চাপা শব্দের আভাস, যেন শব্দের গর্জন পাথরের দেয়ালে আটকা পড়ে ফিরে আসছে। জানলার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোটা তীব্র হলেও কেমন যেন স্থির, যেন আলোতেও কোনো কম্পন নেই। নিস্তব্ধতা এতটাই ঘনীভূত যে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দটাই কর্কশ শোনাচ্ছে। চারপাশে ভয় আর উদ্বেগের চোরা স্রোত বয়ে যাচ্ছে, যার স্পর্শে যেন সময়ও আটকে গেছে। চারপাশে থমথমে নীরবতা। রাফিদ যখন নাহারের মাথায় বন্দুক চেপে ধরে ট্রিগারে চাপ দিতেই যাচ্ছিল, তখনই হঠাৎ গুলির তীব্র শব্দ হলো, কিন্তু সেটা রাফিদের বন্দুক থেকে নয়। রাফিদ চমকে উঠল, আর তার হাত থেকে বন্দুক পড়ে গেল। সে দেখতে পেল তার নিজের হাতেই রক্ত ঝরছে। ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো, আর সেখানেই রাফিয়াত দাঁড়িয়ে আছে, চোখে অনুশোচনার ছাপ। তার হাতে ধরা বন্দুক থেকে এই ধোঁয়া বেরোচ্ছে। নাহার ধীর কণ্ঠে বলল। এক মুহূর্তের নীরবতা, তারপর রাফিদ বলল।
নাহার গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি স্বাধীনতা চাই আমার সৎ মনে থাকা মানুষদের। তোর মতো লোকেদের ভালোবাসা আমার প্রয়োজন নেই। অন্ধকারে দোলনার পাশেই দাঁড়িয়ে নাহারের দিকে অপলক তাকিয়ে রইল আদ্রিত। বাগানের মৃদু আলোয় তার চোখে অদ্ভুত এক স্নিগ্ধতা, এক রহস্যময় প্রশান্তি। আর ঠিক সেই মুহূর্তেই নাহারের চোখ খুলে যায়। আদ্রিতের চাহনি দেখে তার ঠোঁটে এক ক্ষীণ হাসি ফুটে ওঠে। কি হলো, এমন ভাবে তাকিয়ে আছেন কেন? নাহার কৌতূহল নিয়েই প্রশ্ন করে। আদ্রিত একটু এগিয়ে এসে মৃদু কণ্ঠে বলল, তোমাকে আর সিনুকে এমনভাবে দেখতে ভালো লাগে যেন সমস্ত পৃথিবীর কোলাহল থেকে দূরে তোমরা নিজের এক নিভৃত জগতে আছো। নাহার হেসে বলল, আপনি তো এতদিন আমার কাছে থেকেও আমার সেই জগতের সন্ধান পেতে চাননি। মিস্টার মাহমুদ, কেন আজ হঠাৎ এই আগ্রহ? আদ্রিত গভীর এক শ্বাস নেয়, নাহারের চোখের দিকে সোজা তাকিয়ে বলে, কারণ হয়তো সেই আগ্রহ, সেই ভালোবাসা এতদিনে বুঝতে শিখেছি। তোমাকে হারিয়ে ফেলার ভয় হয়তো কখনো নিজের অনুভূতি প্রকাশ করিনি, কিন্তু আজ বুঝতে পারি তুমি আমার কাছে কতখানি মূল্যবান। নাহার কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, আপনি জানেন তো মিস্টার মাহমুদ, আমি এই ভালোবাসার পথ সহজে মেনে নিতে পারি না। আমি অনেক ভেঙেছি, অনেকটা পুড়েছি, তবুও জীবন থেকে কিছু আশা এখনো কি রাখা যায়? আদ্রিত সামান্য হেসে বলে, তুমি শুধু নিজেকে পড়তে দেখেছ, কিন্তু আমি দেখেছি তোমার সেই পোড়া মনকে। একে ঘিরেই আমার জীবন, আমার প্রতিটি অনুভূতি। নাহার চুপ করেই থাকে। সিনুর মাথায় হাত বুলিয়ে আবারও সেই দোলনায় দোল খেতে থাকে। এ যেন এক মৌনতা, যেখানে হাজারো কথার আড়ালে নীরবেই লুকিয়ে থাকে ভালোবাসার একটা দমকা হাওয়া। আদ্রিত এবার বলল, তুমি যদি চাও তাহলে আমিও তোমার সেই পোড়া মনকে একটু একটু করে রাঙাতে চাই, তবে জোর করে নয়। যতটা তুমি মেনে নিতে পারো ততটাই। শুধু তোমার পাশে থাকতে চাই। নাহার ধীরে ধীরে মাথা নাড়ে। কিছু বলতে চেয়েও কথাটা আটকে যায় তার কণ্ঠে। আবারও সেই একান্ত নীরবতার মধ্যে যেন এক অদ্ভুত প্রতিজ্ঞা, এক অব্যক্ত ভালোবাসা প্রতিফলিত হয়। বহুদূরে রাতের তারাগুলো নীরবে তাদের সঙ্গী হয়ে থাকে। আদ্রিত নাহার আর সিনুর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো। নাহারের চোখে এক মায়ার ছায়া, আর সিনুর নিষ্পাপ মুখে যেন পুরো পৃথিবীর সব ভালোবাসা। বাগানের আলো আধারের মাঝে তারা যেন ঠিকমতো মিলেমিশে গেছে। আদ্রিত নাহারের পাশেই বসে পড়ল। নাহার তার দিকে তাকিয়ে মৃদু হাসল, কিছু বলল না, শুধু সে নীরবতা থেকেই যেন একে অপরের মনের কথা বুঝে নিচ্ছিল। তুমি কেন এত কিছু সহ্য করছো? আদ্রিত হালকা স্বরেই প্রশ্ন করল, চোখে তার উদ্বেগ আর হতাশা। নাহার একটু হেসে বলল, আমরা কি সবসময় সবকিছু এড়াতে পারি মিস্টার মাহমুদ? ভালোবাসা এমন একটা জিনিস যা হয়তো বারবার কষ্ট দিয়ে যায়, কিন্তু তবুও মনে সেই জায়গা রেখে যায়। আদ্রিতের চোখে সামান্য বিস্ময় ফুটে উঠল। নাহারের প্রতি তার ভালোবাসা গভীর ছিল, কিন্তু তার এই মনের জোর দেখে আজ নতুন করে যেন সেই ভালোবাসা আরো মজবুত হয়ে উঠল। তুমি খুব শক্ত মনের মানুষ, জানো। আদ্রিত মৃদু হেসে বলল, না, আমি শুধু এমন একজন যে পরিস্থিতিকে মেনে নিতে শিখেছি। আমাদের চারপাশে অনেক কিছু ঘটে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তবে সেই কষ্টের মাঝেও কিছু সুন্দর মুহূর্ত থেকে যায়। নাহার হেসে ফেলল। সিনু ঘুমিয়ে পড়েছে। আদ্রিত নাহারের হাতে হাত রেখে তাকে কাছে টেনে নিল, তার কাঁধে মাথা রাখলো নাহার। তারা একসাথে চুপ করে বসে থাকলো, যেন এই নীরবতা তাদের মাঝে এক গভীর সংযোগ তৈরি করছে। আদ্রিতের নাকের উপর ক্ষতর দাগটা উপর হাত বুলিয়ে নাহার বলল, এটা বউয়ের ভালোবাসাময় ঘুষি। হেসে ফেলল নাহার। সেদিন রাতে যাকে সে ঘুষি মেরেছিল সেটা আদ্রিতই ছিল। মনে পড়ল সেদিনের কথা। ঘুষি মারার পর যখন আদ্রিতকে দেখেছিল, আদ্রিতের মুখে হতভম্ব চেহারা ছিল, একটু ভ্রুকুচকে তাকিয়েছিল, যেন কিছুটা অবাক এবং হতবাক একসাথে। নাহার ভেবেছিল আদ্রিত হয়তো রেগে যাবে বা কমপক্ষে কিছু বলবে, কিন্তু সে কিচ্ছু বলেনি, বরং তার চোখে এক ধরনের কোমলতা ফুটে উঠেছিল। তার ঠিক পরেই সে হেসে ফেলেছিল আদ্রিত, যেন পুরো ঘটনাটা একেবারেই মজার ছিল। তুমি জানো, আদ্রিত এক পা এগিয়ে এসে তার চোখের দিকে তাকিয়ে বলেছিল, যতবার আমাকে আঘাত করো ততবার আমি মনে মনে বলি তোমার রাগটাই আমার জন্য সবচেয়ে মধুর।
নাহারের মুখে লাজুক হাসি ফুটে উঠেছিল। সে বুঝতে পারছিল আদ্রিতের এই ছোট্ট ছোট্ট কথাগুলো তাকে মনের আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছে। আজ এত বছর পর সেই দাগটা দেখে নাহারের মনে পড়ে গেল সেই রাতের কথা, সেই মৃদু হাসি, সেই কথাগুলো। নাহারের অধরের ভাঁজে আঙ্গুল দিয়ে চাপ প্রয়োগ করলো আদ্রিত। চোখ দুটো বুঝে ফেললো নাহার। কিছুক্ষণ পর অনুভব করলো কারো উষ্ণ অধরের ছোঁয়া। বাতাসে এক ধরনের শান্তি ভেসে আসছে। খানবাড়ির বাগানের চারপাশে যেন এই গভীর ভালোবাসার সাক্ষী হয়ে থাকলো।